আপনি কি কখনো ভেবে দেখেছেন বলিউডের রিসেন্ট টাইমের সবথেকে বড় মুভি ব্রহ্মাস্ত্র কেন এবং কিভাবে এত বড় ফ্লপ হলো? शिवा 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 पर शिवा कोई सेंस है इस बात की? আজকের ভিডিওতে আমরা সেটাই জানার চেষ্টা করব, তো চলুন শুরু করা যাক। গত কয়েক বছরের মধ্যে বলিউডের মোস্ট অ্যাওয়েটেড আর অ্যাম্বিশিয়াস মুভি ছিল রণবীর কাপুর আর আয়ান মুখার্জির 400 কোটি রুপির মুভি ব্রহ্মাস্ত্র, যেটা হয়তো বলিউডের প্রথম ট্রুলি প্যান ইন্ডিয়ান মুভি হতে পারত, কিন্তু মুভিটা রিলিজের পরে কারোই তেমন একটা ভালো লাগেনি এবং বাজেটের কথা চিন্তা করলে বক্স অফিসেও কিন্তু মুভিটা খুব একটা আহামরি কিছু করতে পারেনি। এখন আমি বলতেছি না যে মুভিটা একদমই অখাদ্য, ইনফ্যাক্ট মুভিতে খুবই ভালো আইডিয়া আর ভিজুয়ালস দুইটাই কিন্তু ছিল, কিন্তু কিছু খারাপ ক্রিয়েটিভ চয়েস আর দুর্বল স্ক্রিন প্লের কারণে মুভিটা ততটা ভালো হতে পারেনি যতটা হতে পারতো বা হওয়া উচিত ছিল। তো প্রশ্নটা হলো যে এটা হওয়ার কারণ কি? এর কারণ হিসেবে অনেকেই মুভির লাভ স্টোরিকে ব্লেম করে, যেটা আসলে সত্যি, কিন্তু আমার মতে এটা খুবই একটা লেম অ্যান্সার। মানে শুধু কি লাভ স্টোরি থাকার কারণেই একটা মুভি ফ্লপ হয়? আপনি দেখেন বাহুবলী, RRR, KGF, পুষ্পার মতো মুভিতেও তো লাভ স্টোরি ছিল, ছোট বড় যাই হোক। তাহলে সেই মুভিগুলোর লাভ স্টোরি ব্রহ্মাস্ত্রের মতো বিরক্তিকর কেন মনে হয় না? আমার মতে এখানে শুধু লাভ স্টোরি দেখলেই হবে না, দেখতে হবে লাভ স্টোরিকে কিভাবে কাহিনীতে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। আপনি যদি বাহুবলী কিংবা RRR এর মতো মুভির দিকে খেয়াল করেন তাহলে দেখবেন সেই সব মুভিতে যে লাভ স্টোরি রয়েছে সেগুলো মুভির প্লটের সাথে কোনো না কোনো ভাবে ডাইরেক্টলি জড়িত। যেমন RRR এ ভীম, যে ইংরেজ মহিলা থাকে জেনি, তার সাথে সে বন্ধুত্বই কিন্তু করে তার লক্ষ্য পূরণ করা, অর্থাৎ মাল্লিকে খুঁজে বের করার জন্য। আর এ কারণেই মুভিতে ভীম আর জেনির যতগুলো কাহিনী আছে কোনো সময় আমাদের এক মুহূর্তের জন্য মনে হয় না এই লাভ স্টোরির কারণে মুভির আসল প্লট থমকে আছে। কারণ আমরা জানি এই যে ঘটনাগুলো দেখানো হচ্ছে ভীম আর জেনির মধ্যে, সেই সবগুলো ঘটনাই আলটিমেটলি ভীমকে মাল্লির কাছে এগিয়ে দিচ্ছে। আর বাহুবলীতেও কিন্তু অনেকটা তেমনই ঘটেছে। মহিন্দ্রা বাহুবলীর যে ক্যারেক্টার অর্থাৎ প্রভাস, সে দেবসেনাকে ছাড়ানোর যে লক্ষ্য সেটা কিন্তু সে তার লাভ ইন্টারেস্ট অবন্তিকার কাছ থেকেই পায়, অর্থাৎ অবন্তিকাই কিন্তু তাকে এই প্লটের দিকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু ব্রহ্মাস্ত্রতে যে সমস্যাটা ছিল সেটা হলো এই মুভিতে আলিয়া ভাটের ক্যারেক্টারের কোনো কাজই নাই। ঈশার সাথে এই মুভির প্লটের কোনো ডাইরেক্ট সম্পর্কই নাই। সে পুরো মুভিতে শুধু শিবার একটা লাভ ইন্টারেস্ট হয়ে থেকে যায়, যে মুভিতে থাকা বা না থাকাতে আসলে খুব বেশি একটা পরিবর্তন আসতো না। তাছাড়া আরো বড় একটা প্রবলেম ছিল মুভিতে লাভ স্টোরির পেছনে কতটা সময় ব্যয় বা ওয়েস্ট করা হয়েছে। শুরুতে 13 মিনিটের শাহরুখ খানের এন্ট্রোর পরের 26 মিনিট শুধু শিবা আর ঈশার লাভ স্টোরির ওপরেই ফোকাস করা হয়েছে, যার কারণে মুভি দেখার সময় মনে হয় কাহিনী সামনের দিকে একদমই আগাচ্ছে না, কাহিনীটা এক জায়গায় থমকে আছে। কারণ মানুষ কিন্তু ব্রহ্মাস্ত্র দেখার জন্যই বসে আছে, কিন্তু আপনি যখন ব্রহ্মাস্ত্রের দিকে কাহিনীকে এগোবেন না এবং এইখানে একটা লাভ স্টোরি দেখাবেন তখন কিন্তু সেটা একটু একঘেয়েমি লাগবে। এখানে অনেকে বলতে পারে তাহলে বাহুবলীতে কেন এই সমস্যা হয় না? বাহুবলীতেও তো অনেক টাইম স্পেন্ড করা হয়েছে বাহুবলী আর অবন্তিকার লাভ স্টোরির মধ্যে। দেখেন বাহুবলীর ক্ষেত্রে যে জিনিসটা ভিন্ন সেটা হচ্ছে মুভির শুরুতেই কিন্তু লাভ স্টোরি ঢুকিয়ে দেওয়া হয় না। মুভির শুরুতে শিবার লক্ষ্য ছিল শুধু পাহাড় চড়ে ওপরে ওঠা, এবং ওপরে ওঠার আগে কিন্তু শিবার অবন্তিকার প্রতি অবসেশন দেখিয়ে দেওয়া হয় দুইটা সিনের মাধ্যমে। একটা হচ্ছে এই যে মুখোশের সিনটা, আর 2 নম্বর হচ্ছে যে ভিভারা যে গানটা। আর সে কারণেই পাহাড়ের ওঠার পর যখন শিবা আর অবন্তিকার লাভ স্টোরি দেখানো হয় সেটা আমাদের কাহিনীতে কোনো বাধা মনে হয় না, কারণ আমরা এটা দেখার জন্যই এতক্ষণ অপেক্ষা করেছিলাম এবং এটাই আমরা অ্যান্টিসিপেট করছিলাম। দেবসেনাকে ছাড়ানোর লক্ষ্য তারপর সেট আপ করা হয় অবন্তিকার মাধ্যমে। সেই সাথে অবন্তিকার ক্ল্যানের যে ব্যাক স্টোরি থাকে সেটাও মুভির উপর আমাদের ধ্যান বজায় রাখে, কারণ আমাদের মনে হয় এখানে আরো বড় কিছু হচ্ছে। আমরা যেটা দেখছি শুধুমাত্র অবন্তিকা আর বাহুবলীর কাহিনী, তার থেকেও বড় কিছু এখানে ঘটতে যাচ্ছে। তো এখানে ব্রহ্মাস্ত্র ভিন্ন কি করতে পারতো? আমার মতে এখানে দুইটা জিনিস করা সম্ভব ছিল। এক, হয় তারা চাইলে এমন দেখাতে পারতো যে শিবার ক্যারেক্টারের সাথে অলরেডি ব্রহ্মাস্ত্র রিলেটেড অনেক কিছু জিনিস ঘটছে আর সেটা সলভ করার জন্য শিবা ঈশার কাছে আসবে। যেটা করা সব থেকে বেস্ট ওয়ে ছিল আমার মতে ঈশাকে ব্রহ্মাস্ত্রের রক্ষক অর্থাৎ ব্রহ্মাঞ্চ যেটাকে বলা হয়েছে মুভির মধ্যে সেটার অংশ হিসেবে দেখানো। হয়তো অনেকটা এমন ভাবে দেখানো যেত যে শিবার সাথে হওয়া অদ্ভুত ঘটনার কারণে ঈশাই শিবাকে ব্রহ্মাঞ্চে নিয়ে যায় এবং সেখানে আমরা তাদের একে অপরের প্রেমে পড়তে দেখি। এতে করে যে জিনিসটা হবে সেটা হচ্ছে তাদের লাভ স্টোরি মুভির মেইন প্লটের সাথে যুক্ত থাকবে এবং তাদের লাভ স্টোরি রিলেটেড সিন থাকলে আমাদের বোরিং লাগবে না, কারণ সেটা তখন ব্রহ্মাস্ত্রের কাহিনীর সাথে লিঙ্ক থাকবে। অথবা তার চেয়েও ভালো হতো যদি এই পুরা লাভ স্টোরিটাকেই বাদ দেওয়া হতো। মানে আমি বলছি না যে মুভিতে লাভ ইন্টারেস্ট থাকা যাবে না, কিন্তু এই 26 মিনিটের প্রথম দেখা থেকে শুরু করে
আই লাভ ইউ বলা পর্যন্ত না দেখিয়ে এমন দেখানো যেত যে শিবা আর ঈশা অলরেডি ডেটিং করছে, মানে এখনো সিরিয়াস কিছু না, তাদের রিলেশনশিপ এখনো ডেটিং পর্যায়ে আছে আর কি। তারপর ব্রহ্মাঞ্চে যাওয়ার পরে মুভির মিড পয়েন্টের পর দেখানো যেত তাদের আসলেই একের অপরের প্রেমে পড়া, যেমনটা এই সিনে কিছুটা দেখানো হয়েছে। মানে বেসিক্যালি কিছুদিন আগে সুপারম্যান মুভিতে সুপারম্যান আর লোয়েস লেনের মধ্যে যেই রিলেশনশিপটা দেখানো হয়েছে সেরকম কিছু যদি ব্রহ্মাস্ত্রাতে করা যেত তাহলে আমার মনে হয় ভালো হতো। আর সেই বিষয়ে আরেকটা কথা না বললেই নয়, এই যে প্রথম দেখাতেই প্রেম, 2 দিন পরে আই লাভ ইউ বলা, এইসব বলিউডে হয়তো আজ থেকে 10 বছর আগেও চলতো, কিন্তু এই 2022 সালে এসে এসব আসলে ক্রিঞ্জ ছাড়া আর কিছু মনে হয় না। আর এমন হওয়ার কারণও আছে, এই মুভিটা আসলে বানানোর শুরুই হয়েছিল মুভি রিলিজের 10 বছর আগে, তাই কাহিনীতেও সেই 2010-12 একটা ছোঁয়া দেখা যায়। কিন্তু বিশ্বাস করেন বা না করেন রাসেল ভাই, এই মুভির লাভ স্টোরিতে আরো একটা প্রবলেম রয়েছে এবং সেটা হয়তো সব থেকে বড় প্রবলেম। এখন এই সাবজেক্টটা একটু ডিপ হতে যাচ্ছে, তাই মনোযোগ দিয়ে শুনবেন। ব্রহ্মাস্ত্রার লাভ স্টোরিতে আরেকটা প্রবলেম হলো শিবা আর ঈশার মধ্যে কোনো কনফ্লিক্টই নাই। क्या बोले मैं समझा नहीं। মানে তাদের দুজনের মধ্যে এক হওয়ার পেছনে কোনো বাধা নেই, যার ফলে তাদের মধ্যে কোনো দ্বন্দ্বেরই তৈরি হয় না। যেমনটা আগে বললাম, প্রথম দেখাতেই তাদের মধ্যে প্রেম হয়ে যায় আর তারপর তারা একসাথে ব্রহ্মাস্ত্রার জার্নিতে বেরিয়ে পড়ে। এখানে সবকিছু খুবই সহজেই হয়ে যাচ্ছে, যার ফলে কাহিনীতে কোনো সময় তাদের যখন আলাদা হতে দেখানো হয়, যেমন ক্লাইম্যাক্সে, তখন আমাদের তাদেরকে নিয়ে ততটা ফিল হয় না যতটা হওয়া উচিত, কারণ এগুলো সব ইন্টারনাল ইমোশন না হয়ে এক্সটার্নাল হয়, সেরকম ইমোশনাল ইম্প্যাক্ট তৈরি হয় না। অন্যদিকে আপনি যে কোনো লাভ স্টোরি মুভি দেখলে দেখবেন সেখানে দুইজন লাভার্সের মধ্যে কিন্তু একটা না একটা বিভেদ বা কনফ্লিক্ট থাকেই। যেমন টাইটানিকে ধনী গরিবের বিভেদ, বীরজারাতে ধর্ম আর দেশের বিভেদ, আর আশিকি 2-তে রাহুলের ড্রিঙ্কিং প্রবলেম প্লাস তার ঐশ্বর্য ধীরে ধীরে কমতে থাকা। এবং এই কারণেই শুধু কয়েক মিনিটেই দেব আর অমৃতার যে লাভ স্টোরি দেখানো হয়েছে, যেটা পার্ট 2-তে দেখানো হবে, সেটার ইম্প্যাক্ট শিবা ঈশার পুরো মুভিতে দেখানো লাভ অ্যাঙ্গেলের থেকে অনেক বেশি হয়, কারণ তাদের ক্ষেত্রে একে তো দুইজনই ব্রহ্মাঞ্চের সদস্য, অন্যদিকে ব্রহ্মাস্ত্রার জন্য তাদের দুজনের মধ্যে লিটারেলি যুদ্ধ হয়, যার ফলে তাদের প্রেম কতটা ভালনারেবল সেটা বেরিয়ে আসে। আর এই কারণেই এই মুভির ফ্লপ হওয়ার পরেও আমি পার্ট 2-র জন্য অনেক অপেক্ষায় আছি, কারণ পার্ট 2-তে দেব আর অমৃতার কাহিনী অবশ্যই এই মুভির থেকে অনেক বেশি ইন্টারেস্টিং হবে। সেই সাথে ঈশার যে কাহিনী, তার কাহিনীও শোনা যাচ্ছে যে ঈশার ব্যাক স্টোরিও নাকি এই ব্রহ্মাস্ত্রার সাথে যোগ করা হবে। এখন আয়ান মুখার্জি পার্ট 2 বানানোর অবস্থায় আছে নাকি সেটা আলাদা বিষয়। এছাড়াও আরো অনেক ছোট ছোট প্রবলেম ছিল ব্রহ্মাস্ত্রাতে, যেমন ডায়লগ শুনলে মনে হয় 10 বছরের কোনো বাচ্চা লিখেছে, এডিটিং অনেক জায়গায় খারাপ, কিন্তু সেসব নিয়ে কথা বলতে গেলে এই ভিডিও আজকে আর শেষ হবে না। আপনারা যদি আমাদের তুফানের সাথে কেজিএফ এর কম্প্যারিজন দেখতে চান, আর যদি আপনার জানার ইচ্ছা থাকে তুফান মুভির শেষে আসলে কি হয়েছিল, অর্থাৎ গুলিটা কাকে করা হয়েছিল, তুফান নাকি শান্ত, তাহলে স্ক্রিনের ডান পাশে ক্লিক করুন। সেই সাথে কমেন্টে জানান এরপর আমার কোন মুভি নিয়ে অ্যানালাইসিস করা উচিত, বলিউড ঢালিউড যাই হোক। আর আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।